আমরা জানাই। আজকে অনেকেই আমাদের প্রথম এজিএমে এসেছেন, কয়েকজন আমি দেখছি, তাদেরকে স্পেশাল ওয়েলকাম। তো আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট বলেছেন আমাদের যে সংস্থা, আমাদের যে অ্যাসোসিয়েশন 2014 থেকে ভালোভাবে রান করছে এবং আমরা করেছি। করোনার সময় আমরা অনলাইন, তখন বছর অনলাইনেই আমরা সব মিটিং সব কিছু করেছি। তো যাও আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়েছি, আরও ভালোভাবে এগিয়ে যাব। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে 11 এজিএমে। তো আমার যেটা ডিউটি আছে যে লাস্ট যেটা আমাদের এজিএম হয়েছিল তার কনফার্মেশন অফ দ্য মাইন্ড, আমি সকলকে ইমেল এবং এতে হোয়াটসঅ্যাপে ফটোকপি পাঠিয়ে দিয়েছিলাম। লিঙ্কটি আছে, জাস্ট কয়েকগুলো বলবো। তো গতবার আমাদের এজিএম হয়েছিল যাদবপুরে ইন্দুমতি সভাগৃহে 19/7/2024। ওখানে আমাদের প্রায় ভালোই অ্যাটেন্ডেন্স হয়েছিল, প্রায় 63 মেম্বার্স আমরা অ্যাটেন্ড করেছিলাম। যাদবপুরের লোকেশনটা আরও বেটার, সেই কারণে ওখানে ভালো অ্যাটেন্ডেন্স ছিল। তো যথারীতি ওখানে আমাদের যে প্রোগ্রামগুলো এই সব কিছুই হয়েছিল। তো কনভারসেশন অফ দ্য এটা আমাদের মেজর ছিল যে আইটেমগুলো আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল সিনিয়র পেপাররা, তো সেটা হয়েছিল। তারপরে আমাদের যেটা আমাদের মেজর থাকে যে আমাদের এখানে 5টা সাব কমিটি আছে। অ্যাকচুয়ালি তারাই আমাদের ডিফারেন্ট অ্যাক্টিভিটি করে, বিসাইডস দ্য গভর্নিং বডি। গভর্নিং বডিতে আমরা মিটিং করি। তো গভর্নিং বডি 3-4টে আমাদের মিটিং হয়। মেন যে অ্যাক্টিভিটিগুলো করে সেই ডিফারেন্ট সাব কমিটি, তার মধ্যে 1 নম্বর আছে আপনার পেনশন অ্যাডমিনিস্ট্রেশন কমিটি, এটা ভাইটাল কমিটি। তারা সমস্ত রকমের প্রবলেম আমাদের স্টাফরা যারা করে সমাধান করেছে, বেশ কয়েকবার মিটিং করেছে। তারপরে আমাদের যেটা থাকে কালচার, সোশ্যাল এবং কালচারাল কমিটি, এটা আমাদের খুব ভাইটাল এবং ফ্যামিলিকে আমরা এনজয় করি। এটা আমাদের অনুষ্ঠান হয়, এই একটা আমাদের শারদীয় সম্মিলনী হয়, তারপর শীতকালে পিকনিক হয়, তারপর কালচারাল কমিটি যারা চেয়ারম্যান, সেক্রেটারি এবং তার সাবকমিটি তারা বিভিন্ন সময় মিটিং করে এবং সেগুলো তারা ভালোভাবে করেছে। তারপরে আছে আমাদের ট্যুর কমিটি। ট্যুর কমিটির আমাদের চেয়ারপারসন ছিলেন শ্যামলী চক্রবর্তী, জানেন উনি খুব উৎসাহ নিয়ে বিভিন্ন রকম কমিউনিটি সার্ভিস, এটা আমরা লাস্ট 2-3 বছর আরম্ভ করেছি। এখানে আমরা এবছর আমরাও যথেষ্ট কাজ করেছি লাস্ট 1 ইয়ারে আমাদের যে গভর্নিং বডি এবং সমস্ত সাবকমিটি মিলে। তো আমাদের ফার্স্টে আমরা গভর্নিং বডি যেটা মেজর ডিসিশন আমাদের 3টে গভর্নিং বডির মিটিং হয়েছিল। ফার্স্ট মিটিং হয়েছিল আমাদের 30/7/2024 এখানেই হয়েছিল সিলেটে। তো সেখানে আমাদের মেনলি সাব কমিটিগুলো আমরা বানিয়েছিলাম। 5টা সাব কমিটি তৈরি হয়েছিল। একটা হচ্ছে পেনশন অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেল, সেকেন্ড ট্যুর কমিটি, থার্ড সোশ্যাল কালচারাল সাব কমিটি, ফোর্থ ডিজিটাল সাব কমিটি, ফিফথ কমিউনিটি সার্ভিস সাব কমিটি। তাছাড়াও আমাদের 2টো এডিটোরিয়াল বোর্ড আছে, এডিটোরিয়াল বোর্ড অফ এডিটিয়ার নিউজ লেটার এবং এডিটোরিয়াল বোর্ড অফ ই ম্যাগাজিন ফাউন্ডেশন। এগুলো আমরা ফাউন্ডেশন করেছিলাম এবং তার সঙ্গে আমরা ফিউচার অ্যাক্টিভিটি প্রোগ্রাম করেছিলাম। সেকেন্ড মিটিং আমাদের যেটা হয়েছিল 22/1/2025-এ, ওটা IDRI ইনস্টালেশন সেন্টার বেলগাছিয়া সেন্টার হয়েছিল এবং এই মিটিংটা জয়েন্টলি হয়েছিল উইথ দ্য কমিউনিটি সার্ভিস সাব কমিটি। ওনাদের অনেক অ্যাক্টিভিটি হয়েছিল, এই নিয়ে দুটো আমাদের একসঙ্গে মিটিং হয়েছিল এবং ওখানে মেনলি কমিউনিটি সার্ভিসের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তার সঙ্গে আমাদের একটা প্রপোজাল এসেছিলেন যে হেলথ চেক আপ ক্যাম্প, সমিত সরকার প্রপোজাল দিয়েছিলেন যে দিদি পোদ্দার হসপিটালের মেডিকেল রিসার্চ আইডির সঙ্গে আমরা হেলথ চেক আপ করবো, সেই ডিসিশন নেওয়া হয়েছিল। থার্ড জিবি মিটিং হয়েছিল আপনার মে মাসে 23/5/2025 ICRC এখানেই হয়েছিল। তো এই মিটিংয়ে আমরা মেনলি আমাদের যে আজকের এজিএমের ভেন্যু ডেট সব হয়েছিল এবং আমাদের যে লাস্ট 1 ইয়ারের অ্যাক্টিভিটি রিভিউ করা হয়েছিল এবং আমাদের প্রেসিডেন্ট
হ্যাপি হয়েছিলেন যে আমাদের যে 1 বছর কাজ করেছি সেজন্য তারপর আমাদের যেটা আমি বলেছিলাম যে আমাদের জিডি ছাড়া যে 5টা সাবজেক্ট এটাই মেন আমাদের ব্যাকবোন, আমাদের যে ঐতিহ্য আমরা যে কাজ করি তার ইমেজ। সেই ইয়েতে আমাদের স্যার, অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল সাবজেক্ট আমি ডিটেলস বলবো না, কারণ আমাদের সাবকমিটির চেয়ারম্যান কনভেনার তারা 5 মিনিট করে বলবেন করে, তো আমি কাজ করে যাচ্ছি। তো ওনারা যথেষ্ট উৎসাহ নিয়ে, যেটা আমাদের বারবার ডিসকাশন হয়, মেডিকেল আমাদের অনেক রকম অনেক ইনস্টিটিউট আছে, অনেক রিজিওনাল সেন্টার আছে আমাদের কলকাতায়, ডিভাইড ইনস্টিটিউট, ডিভাইড গভর্নমেন্ট সেই নিয়ে আমরা প্রায় 4বার মিটিং করেছিলাম, মিটিং হয়েছিল। তো সেখানে আমরা বিভিন্ন মানে ডাইরেক্টরদের সঙ্গে চিঠি দেওয়া হয়েছে, করা হয়েছে, সেগুলো বলবে। তো ওই কমিটিতে যারা ছিলেন তারা যথেষ্ট উৎসাহ নিয়ে কাজ করেছে। তারপরে আছে আমাদের এই কমিটি, সোশ্যাল অ্যান্ড কালচারাল কমিটির আমাদের চেয়ারম্যান ডক্টর কৃষ্ণেন্দু দাস। তো ওনার উৎসাহ জানেন, সকলের সঙ্গে ভালোই রাখেন, উৎসাহ নিয়ে কাজ করেন। আমাদের ইলিশ উৎসব লাস্ট কয়েক বছর আমাদের ইলিশ উৎসব হয়েছে, তো সেটাও আমরা এই জুলাই আগস্ট মাসে করে থাকি। তো গতবার এই ইলিশ উৎসব হয়েছিল সিডনিতে, আমরা করেছিলাম 17 আগস্ট 2024-এ। তো 33 জন আমরা তারপরে আমাদের হয়েছিল মিডিয়া সম্মেলন হয়েছিল 31 নভেম্বর ইন্দুমতি সভাগৃহ যাদবপুর, ওখানেও আমরা 59 ফ্যামিলি অ্যাটেন্ড করেছিলাম, রেসপন্স ছিল। তারপরে অ্যানুয়াল পিকনিক আমাদের এইখানেই হয়েছিল 4 নম্বর ভেরি ফিশারম্যান নবভাঙাতে। তো এখানেও আমাদের 78 ফ্যামিলি। তো সেটাই আমরা বলছি যে আমাদের যে আমি মিটিংয়ে আছি, হ্যাঁ সল্ভেন্ট। তারপর আমাদের যেটা 4 নম্বরে ছিল বেঙ্গুলি নববর্ষ, এটা নিয়ে আমাদের একটাই আছে, একটু গরমকালে হয়। তারপর আমাদের এসবিএসএসে হয়, সেই 4 তলায় থাকে না, উঠতে হয়, তাও হচ্ছে কয়েক বছর হচ্ছে, আমরা রেসপন্স পাচ্ছি। ওইটা আমরা অল্টারনেট চিন্তা ভাবনা করছি। ওইটা 26শে এপ্রিল সেনারডেলি করেছিলাম। তো ওখানে যিনি হেড ইনচার্জ ডক্টর ফিরোজ রহমান আমাদের যথেষ্ট সাপোর্ট দেন, তো ওটা আমরা করেছি। এগুলো হয়েছে। তারপর আমাদের যে ট্যুর কমিটি আমি বলেছি, ডক্টর শ্যামলী চক্রবর্তী আমাদের চেয়ারপারসন, তো উনি যথেষ্ট উৎসাহ নিয়ে ইয়ে করছেন। এবং গত বছর ন্যাশনাল ট্যুর হয়নি, সব লোকাল ট্যুর হয়েছিল, 3টে লোকাল ট্যুর হয়েছিল। তারপর ইন্টারন্যাশনাল ট্যুরটা ভালো রেসপন্স ছিল। আমাদের কম্বোডিয়া ভিয়েতনামে আমরা গিয়েছিলাম, 19 জন গিয়েছিলাম এবং খুবই এনজয় করেছি ভালোভাবে, আমরা সব হয়েছি তাদের প্রতি। তারপরে ডিজিটাল কমিটি, এটা জানেন, এটা আমাদের গৌতম ঘোষ চেয়ারম্যান। তো এটা নিয়ে যেটা বারবার আমাদের রয়েছে, যেদিন আজকাল আমরা সকলে হোয়াটসঅ্যাপ ইউজ করি, তো হোয়াটসঅ্যাপে কিছু কিছু অনেক সময় আনওয়ান্টেড মেসেজ করা হয়, সেটা একবার আমরা সার্কুলার দিয়েছি। আমি যখন রিকোয়েস্ট করবো পলিটিক্যাল, বিজনেস, সব নেসেসারি, সেগুলো না দিলেই ভালো হয়। আমরা সকলেই অনেকে তার ক্রিয়েট করে আননেসারি ইত্যাদি 4-5 লিখতে থাকে, এগুলো আমি সকলকে রিকোয়েস্ট করবো তো তা বাদেও আমাদের ফেসবুক আপডেট করে বিনয় সাহা, খুবই অ্যাক্টিভ, ইত্যাদি সব বিনয় সাহা খুবই অ্যাক্টিভ কাজ করে যায়। তার ওয়েবসাইটে আমাদের জয়সীমান এবং সুনীলবাবু, আমাদের ওয়েবসাইট দেখবেন, গভর্নমেন্ট মার্কশিট ইত্যাদি, এটা মোবাইলে এগিয়ে দেখা যায়, তার সাথে বায়োডাটা ইত্যাদি এগুলো আমাদের ভালোভাবে চলছে। তো আমার রিকোয়েস্ট যেটা আসলে
সিপিএইচও অনেকবার আলোচনা হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তো এটা থেকে আনুয়ানকে না করলেই আমরা এটা দিয়ে রাখছি। তারপর আমাদের কমিউনিটি সার্ভিস, এটা তো খুবই ভালো চলছে। আমাদের সকলে জানেন আমরা সুন্দরবন বাসন্তী ব্লকে একটা রুরাল এরিয়াতে আমাদের কম্পিউটার লার্নিং এবং ডিফেন্স হেলথ পরিবেশ নিয়ে আমরা কাজ করছি। কলমের সামনে উৎসাহ দিয়েছিলেন করেছে, চলছে এখনো। তো এক বছরের জন্য আমরা কম্পিউটার টিচার আছে দিচ্ছে এবং চলছে। তার সঙ্গে আমরা যেটা রুরাল ডেভেলপমেন্টের জন্য সোনারপুর কেবিকে আনা হচ্ছে, সেই কেবিকের সঙ্গে আমাদের সেটাও কাজ চলছে। কয়েকজন মেম্বার অ্যাক্টিভিটি শিখছে, যাতায়াত করছে, সেটাও আমাদের কাজ চলছে। তো তার সঙ্গে আমাদের এবছর যেটা মেডিকেল ক্যাম্প হয়েছিল খুবই ভালো। আইডিয়া একটু হয়েছিল, ওটা আমাদের হয়েছিল 21শে ফেব্রুয়ারি 2025। খুব ভালো রেসপন্স হয়েছিল। আমাদের গিটার এমপ্লয়িজ, তাদের ফ্যামিলি মেম্বার প্লাস ওখানের সাইন্টিস্ট, ওখানের যে সাপোর্ট দিয়েছিলেন আমরা। তার সঙ্গে আমরা করেছিলাম মেডিকেল যথেষ্ট অনেক রকম তারা মেলা হয়েছে। এটা নিয়ে আমাদের জিডিপি আলোচনা হয়েছিল যে পরবর্তী আরও আমরা বেটার সেটা আমরা রাখবো। তো সেই জন্য ধন্যবাদ কমিউনিটি সার্ভিসের যারা সাবকমিটিকে। তারপরে আমাদের সেই নিউজ লেটার, যেটা আমাদের বছরে দুবার হয়, একটা জুলাই ইস্যু আর একটা জানুয়ারি ইস্যু। তো এটা তো এটা আপনারা পড়বেন। এর মধ্যে আমাদের যে সারা বছরে অ্যাক্টিভিটি আছে ডিটেলস লেখা থাকে এবং আরও অন্য কিছু এটা আপনারা দেখবেন। যদিও আপনারা সাংসদ হিসাবে আমরা দেওয়া হয় ইমেল এবং হোয়াটসঅ্যাপে, তো এটাও খুব ভালো আমাদের রেসপন্সিবিলিটি। তার সঙ্গে আরেকটা আছে ম্যাগাজিন, এটাও আমাদের বছর 3 বছর শেষ পাল পাতে জেলা চলছে। এটাও বছরে আমরা একটা শারদীয়া ইস্যু আর একটা নববর্ষ করছি। এটাও কিন্তু আমাদের মেম্বাররাই লিখে দিয়েছে। তো আর যারা নতুন মেম্বার এসেছেন তাদেরকে আহ্বান করছি, তারাও করবেন। ছাত্ররা অলরেডি দিয়েছেন জুলাই ইস্যুর জন্য, সেটাও আপনারা করবেন, সেটাও আমাদের ভালো। আর যেটা হয়েছে তারপর আমাদের যেটা অডিট অ্যাকাউন্ট, আমাদের ট্রেজারার অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সুনীল বাবু এবং বিনয় সাহা, এটা ভালোভাবে মেনটেন করছেন, সেটা দেখা যাবে। এবং গত বছরও আমাদের এবছরে 11 জন মেম্বার হয়েছে, গত বছরও আমরা 11 জন মেম্বার আমাদের এবং তারা অনেকে আজকে অ্যাটেন্ড করেছে। তো তাদেরকে সকলকে ধন্যবাদ। তো কীভাবে করেছে, কীভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো কাজ করেছি। এবারে আমি আসছি, আপনি আমাদের যে অ্যাক্টিভিটিগুলো, যেটা আপনার সকলেই জানি, আমরা এই সোসাইটি আজকে 11 বছরে করেছি, কিন্তু আমাদের কোনো নিজেদের জায়গা নেই, আমাদের বসার জায়গা নেই। মোল্লার বাড়িতে অ্যাড্রেস দেওয়া আছে, চলছে। কিন্তু আমরা এই ট্রাফিক মিটিং, এতগুলো জিপি মিটিং, সাব কমিটি মিটিং, আমরা কয়েকটা ইনস্টিটিউটে হেড ডাইরেক্টরদের জিজ্ঞেস করি, তারা আমাদের এবং গত বছর যারা করেছেন তার মধ্যে এখানের যে হেড আছেন ডক্টর তাপস কুমার প্রসাদ, ওনার অফিসের হয়েছে। তারপর আইসিআর আটানির সঙ্গে ওখানে আমরা মিটিং করেছি। আইসিআর আইডিআই দুর্গাছিয়া ওখানে মিটিং করেছি। তারপর মিটিং করেছি আইসিআর কলকাতা সারাপ মেঘা। তো সেজন্য আমরা আমাদের এডিটারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাতে ডাইরেক্টর যে তাদের এই মেসেজটি আমাদের দিয়েছে। এবং লাস্টলি আমি থ্যাঙ্কস জানাচ্ছি টু অল মেম্বার্স অফ এডিটিআর অ্যান্ড অলসো দেয়ার ফ্যামিলি মেম্বার্স আর হাইলি
are satisfied and enjoyed with various successful activities and programs which are made from the year. আমরা অনেক ধন্যবাদ যে আপনারা এবং আপনাদের এখানে এসে আমাদের এতগুলো যে অ্যাক্টিভিটি ভালোভাবে হয়েছে এনজয় করেছি, যেটা আমরা সকলে চাই আমরা এই বছর একটা টুগেদার। তো আমাদের সকলকে আবার বলছি যে কামিং ইয়ারে আমাদের বিকম সব কমিটি তৈরি হবে, সকলে পার্টিসিপেট করবেন, করব আমরা, এটা আমাদের আজকে এই হওয়া উচিত। আর একটাই, the Secretary is thankful to all members of India, especially the President, Vice President, Treasurer, Assistant Treasurer, the members of the governing body, and the Chairman, Convener, and members of the Finance Subcommittee, and members of the Union Boards, and other members for their active and sincere participation. এটাই খুব ভালো। আমরা তাদেরকেই করি না, কারণ তারা যেমন বিশালকে আসে করে দুটো সাজেশন আরও দুটো মেম্বার রয়েছে, তাদেরকেও আমরা দুটো সাবকমিটিতে দেব এবং তাদের ইচ্ছায় আমরা আরও এগিয়ে যাবো। লাস্টে আমি সবাইকে থ্যাংক জানাচ্ছি। এইভাবে আজকে আমি আমার নিজের সেক্রেটারিকে পেশ করলাম। যদি কারো কিছু বলার থাকে আপনার কাইন্ডলি করতে পারেন, কিংবা আমাদের নেক্সট একটা সেশন আছে ইন্টারেকশন অল ডিফারেন্ট এরপরে আপনি যেটা আছে। আচ্ছা, উনি এটা যে রিপোর্ট হলো এর আরো ডিটেলে আমাদের সাব কমিটিগুলো আরো ডিটেলে বলবে, পরে আমাদের একটা ইন্টারেক্টিভ সেশন আছে যখন আলোচনা হবে, আমাদের ওই অডিটের রিপোর্ট হবে তখন একসঙ্গে আলোচনা হবে। থ্যাংক ইউ নায়ক স্যার। সবচেয়ে যেটা টাফ কাজটা আর এক্সস্টিভ রিপোর্ট ডক্টর নায়ক ইয়ে করছে। চাকরি লাইফ যতটাই মেটিকুলাসলি আমার পাশের ঘরে আমার সাথেও বসতেন, নায়ক স্যারের সেই একই ইয়েতে এক্সস্টিভ ভাবে সব কিছু বলেছেন। থ্যাংক ইউ ডক্টর নায়ক। আমাদের এরপরে আরেকটি খুব টাফ কাজ আমাদের এত বছর ধরে করে আসছেন আমাদের ট্রেজারার শ্রী সুমিত রঞ্জন সরকার। দেবো আপনি প্রেজেন্টেশন অফ অডিটেড অ্যাকাউন্ট রিপোর্ট। অডিট রিপোর্ট নয়, তার সঙ্গে কালকে রিসিভ পেমেন্ট সমস্ত হিসেবগুলো উপস্থাপনা করার জন্য। হ্যাঁ, এবারে একটা আপনাদের অসুবিধা হবে, ডিজিটাল করতে গিয়ে আমরা আপনাদের হাতে কপি দিতে পারিনি, তার কারণ এটা একদিকে শ্রম একদিকে অর্থ অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। সেই জন্য আমরা এবারে ঠিক করেছি যে সমস্ত জিনিসই হোয়াটসঅ্যাপ থেকে পাঠিয়ে দেওয়া হবে, সবার কাছে আছে। আর অডিটারের মধ্যে একটুখানি অসুবিধা হয়, যেহেতু পুঙ্খানুপুঙ্খ টাকা পয়সার হিসেব থাকে, যেখানে একটু বিতর্ক করার সুযোগটা বেশি থাকে, যেটা এই কনফার্মেশন অফ প্রসিডিংস বা সেক্রেটারি রিপোর্টে থাকে। যাই হোক, বলতে আসছি, receipt and payment account for the year ended 31st March 2025. Receipt, opening balance, cash and bank, UCO bank, 1,80,787 টাকা 35 পয়সা, cash in hand 4,345 টাকা, life membership fee 30,000, bank interest, savings bank interest 5,374, ডোনেশন ফর কমিউনিটি সার্ভিস, কমিউনিটি সার্ভিসের জন্য যে ডোনেশন আমরা দিয়েছি তার একটা অংশ 6,000 টাকা আমরা পাই। ডোনেশন ফর পিকনিক 54,600, ডোনেশন ফর ডেভেলপমেন্ট ফান্ড, যেটা গত বছরে আমরা অ্যাপিল করেছিলাম। মিস্টার দত্ত এদিকে দেখুন, মাইন্ডটা উঠতে চলে যাবে। সেখান থেকে আমরা 49,001 টাকা পেয়ে যাবো। 1 টাকা অর্থাৎ কেউ দেখেছে তার এখন টাকাটা ঠিক নতুন পুকুর হচ্ছে কিনা। এছাড়া ফিক্সড ডিপোজিট আমাদের আছে একটা 1 লাখ, একটা 50,000, উইথ ইন্টারেস্টে 1,87,592, সেটা 1 বছরের নয়, কিন্তু 6 বছরের ইন্টারেস্ট ক্যালকুলেট করে আমাদের সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 2,382 টাকা। রংলি রিসিপ্ট ফ্রম ডক্টর এ.বি. মন্ডল। এই রংলি রিসিপ্টটা অর্থ আমরা এই রিসিপ্ট করেছিলাম, যেটা বলা হয়েছিল ডক্টর
কিন্তু দাসের অ্যাকাউন্টে পাঠাবার কথা সেটা ভুল করে উনি আইনের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে যদি প্রোগ্রাম হয় সেটা বলে টাকা কোথায়, বলে আমি তো টাকা তো দিয়ে দিয়েছি, বলে সেটা আপনারা আমার ব্যবস্থা, যাই হোক ওই টাকাটা আবার রিফান্ড করা হয়েছে ওনাকে, ক্যাশ টাকা দিয়ে দেওয়া। এবার আসি খরচের জায়গায়। অডিট ফি আর রিনিউয়ালের জন্য 3000 টাকা। রিনিউয়াল মানে আমাদের যে সোসাইটি রেজিস্ট্রেশন আছে প্রতি বছর আমাদের রিনিউ করতে হয়, তার জন্য একটা ফিস দিতে হয়। মিটিং এক্সপেন্সেস মানে আমাদের টিভি মিটিং এবং সাব কমিটি মিটিংয়ের জন্য যে টি স্ন্যাক্স এক্সেট্রা খরচা 3517। অ্যানুয়াল চেয়ার মিটিং 39,106। এটা গত বছরে সবচেয়ে বেশি হয়েছে, এই কারণে আমরা কোনো অসুবিধা পাইনি। আমাদের সাইড থেকে কথাবার্তা কম বললেন। 5,000 টাকা ওখানে শোনা যাবে, সেখানে 5,000 টাকা দিতে হয়েছে। প্লাস হচ্ছে ম্যাডাম বাঁধতে হয়েছিল যেখানে খাওয়ার বন্দোবস্ত করার জন্য, ওখানে 12,000 টাকা আমাদের চলে গেছে। সেই জন্য খরচাটা গত বছরে অনেক বেশি। ব্যাংক চার্জেস 23 টাকা 60 পয়সা। ব্যাংক চার্জ মানে SMS এর জন্য ওরা টাকা নেয়। রাবার স্ট্যাম্প 195 টাকা। নিউজ লেটার ডিজাইন 700 টাকা। কমিউনিটি সার্ভিসে 5,600 টাকা। অনারিয়াম টু কম্পিউটার টিচার, আমাদের যে কমিউনিটি সার্ভিসের একটা প্রোগ্রাম চলছে 4 মাসে, আমরা 2,000 টাকা পেমেন্ট করা হয়েছে মার্চ। 4 নম্বর স্পোর্ট ডিস্ট্রিবিউশন আন্ডার কমিউনিটি সার্ভিস ইনক্লুডিং মেডিকেল ক্যাম্প 12,000 আর একটা 7,915। সেলিব্রেশন অফ বেঙ্গলি নিউ ইয়ার 6,096 টাকা। বিজয়ের সম্মিলনী 11,365। এর মতো ভাড়া আছে 5,000 টাকা। অন্যেষা প্রিন্টিং চার্জেস 10,148। দুটো ইস্যু। এই প্রিন্টিং চার্জেস মানে ভিতরকর নয়, ডিজিটালি যারা লেখা দিয়েছে সেই লেখাটা যখন পাঠানো হয় তার ইমেল থেকে তার টাইপিং চার্জ, তারপর যখন সেটিং করে বেঙ্গলি আলাদা, ইংলিশ আলাদা, তার আলাদা আলাদা রেট আছে। তারপর হচ্ছে কভার ডিজাইন চার্জ, এডিটিং চার্জ ইত্যাদি নিয়ে প্রায় 5,500 টাকা করে এক একটা ইস্যুতে খরচা পড়ে। রেজিস্ট্রেশনের জন্য বর্তমানে খরচা হয়েছে 3,145। পিকনিকের খরচা হয়েছে 54,200। পিকনিকে আমাদের খুব বেশি হয়নি। পিকনিকের জন্য যে ডোনেশন পেয়েছিলাম 54,600, আর আমার খরচা করেছি 54,000। মিসলেনিয়াসে 405। ফিক্সড ডিপোজিটে আছে এখনো 1,00,000 টাকা আর 50,000 টাকা। রিফান্ডের দেবী মন্ডল আগে বলে দিয়েছি 800 টাকা। ক্লোজিং ব্যালেন্স 31 মার্চ অবধি ক্যাশ আর ব্যাংকে 1,91,087 টাকা 75 পয়সা। ক্যাশ ইন হ্যান্ড 13,558 টাকা। টোটাল 5,20,881.35। 5,20,881 টাকা 35 পয়সা। এবার আসি ব্যালেন্স শিট। শেয়ার ফান্ড ওপেনিং ব্যালেন্স 3,72,725 টাকা 25 পয়সা। নেট এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম 18,078 টাকা। 3,54,645 টাকা 75 পয়সা। অ্যাসেট ফিক্সড ডিপোজিট অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট 1,87,599 টাকা। 1,50,000 টাকায় ইন্টারেস্ট অন ম্যাচিউর এফডি 2,382। লেস ম্যাচিউর 1,89,974, 1,50,000। আর দুটো ফিক্সড ডিপোজিট 1,00,000 টাকা 50,000 টাকা। ক্লোজিং ব্যালেন্স ক্যাশ অ্যান্ড ব্যাংক 1,91,087 টাকা 85 পয়সা। ক্যাশ ইন হ্যান্ড 4,558। লেস এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, এখানে আপনাদের একটা খরচা লাগতে পারে, যেটা হচ্ছে আমরা যা রোজগার করেছি তার থেকে খরচা বেশি। ঠিক আছে। অডিটার্স রিপোর্ট। We report that we have audited the attached balance sheet of acquisition of retail Indian Council of Agriculture Research Employees of C43 New Korea Development Cooperative Housing Society, Kolkata 7,94 as at 31st March 2025.
and the cash income and expenditure account and receipt and payment account for the year ended on that day with the books and voucher produced before us. And we have found the same is according to reality. In our opinion, the aforesaid accounts exhibited true and fair in the case of the balance of the state of affairs of the officer for the period date of 31st March 2025. For in the case of income and expenditure account of the excess of expenditure over income for the year ended on that day. Audit করেছেন চক্রবর্তী আর নাম কোম্পানি এফসি। এবার আপনারা যখন বিশেষ আলোচনা করবেন তখন এই অডিটার রিপোর্ট সম্বন্ধে রিপোর্ট এক্সপেন্ডিচার আর ইনকাম সম্বন্ধে যদি কিছু বক্তব্য থাকে বলবেন। আলোচনা করার থাকলে ওই পরে অ্যাকচুয়ালি লক্ষ লক্ষ টাকার কথা শুনলে অ্যাকচুয়ালি অনেকে কনফিউজ হয়ে যাবে। কথাটা হচ্ছে আমাদের 11 জন মেম্বার হয়েছে, তার মানে 33,000 আমাদের বছরের ইনকাম হচ্ছে ওই 3,000-33,000। হ্যাঁ, কিন্তু কি হয়েছে আমরা একটা ড্রাইভ করেছিলাম একটু কন্ট্রিবিউট করার জন্য, প্রায় 50,000 টাকা, 500 টাকা করে ওই ডেভেলপ ফান্ডে 50,000 টাকা করে দিয়েছি। তো ওইটা হচ্ছে কথা, আমরা গত বছর যা আয় করেছি তার থেকে 18,000 টাকা বেশি খরচা করেছি। এখন আমাদের অ্যাসেট হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা একটা ফিক্সড ডিপোজিট আছে, আর কিছু ক্যাশ ইন হ্যান্ড বলে 1 লাখ টাকা ক্যাশ না মানে ব্যাংক সহ। তো এখন কথাটা হচ্ছে গত বছর আমরা প্রায় 1.5 লাখ টাকা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য তুলেছি, সে টাকা অনেকে কন্ট্রিবিউট 1,11,000। অ্যাকচুয়ালি স্পিকিং আমাদের যদি কন্টিনিউ করতে হয় যেভাবে আমরা খরচা করছি তাতে যে আমরা 3,000 টাকা করে পাচ্ছি তার থেকে আমাদের অনেক সময় আমাদের ওই কন্ট্রিবিউট করার জন্য বলতে হবে। গতবারে প্রায় 50,000 কাছাকাছি দেওয়া হয়েছে, তার থেকে খরচা করতে চলছে। এই হচ্ছে যাই হোক, এই ব্যাপারে আমাদের যখন আলোচনা হবে তখন কমেন্ট করতে পারবো। আচ্ছা, ফেডিসিলেশনের জন্য আমি ডক্টর মনোরঞ্জন শাহ উপস্থিত হয়েছে, তাকে ডেকে নেব। এখন প্রেজেন্টেশন আমি দুটো কমিটির সাথে আমি জড়িয়েছিলাম। একটা হচ্ছে আমরা একটু শুনবেন দয়া করে, একটা হচ্ছে পেনশন এবং অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেল কমিটি আর একটা কমিউনিটি সার্ভিস কমিটি। এই দুটো কমিটির সাথে আমি জড়িয়েছিলাম বিগত দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারে, 23-24, 24-25। আমার মনে হয় এই ধরনের এই যে কমিটি, এই যে 3-4টি ইনস্টিটিউট আছে সেখানে বিভিন্ন ধরনের এমপ্যানেল হসপিটাল আছে, যেমন প্রাইভেট যদি 16টা থাকে, নিম পেটে 12টা থাকবে, বা সিপিতে 3টে আছে, 4টে আছে, তারপরে আমাদের আটারিতে মাত্র 1টা আছে, এরকম ভাবে। তখন আমাদের কাছে মেসেজ এসছে যে ওরা ওদের মতো করে করবে, ওরা 3টে করতে পারে, 2টো করতে পারে, এটা হচ্ছে একটা দিক। এবং তারপরে দেখা গেছে একটা এপ্রিল মাসে 2025-এর, এই বছরের এপ্রিল মাসে একটা সার্কুলার বেরিয়েছিল, সেটা নিমফেটের ডাইরেক্টর থেকে। সেখানে একটা মনিটারি গ্যাপ রাখা হয়েছিল প্রচণ্ডভাবে, সেটা হচ্ছে যে ক্যাশলেস লিমিট 10 লাখ টাকা করা হয়েছিল রেগুলার এমপ্লয়ির জন্য, এবং যারা রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যান্ড ডিপেন্ডেন্ট তাদের জন্য করা হয়েছিল 3 লাখ টাকা। মানে এই একটা বিরাট করা হয়েছিল। তখন আমি এখানে ছিলাম, আমি বিদেশে ছিলাম, তখন কিন্তু একটা রিপ্রেজেন্টেশন, সেখানে ডক্টর দেবও ছিলেন, একটা রিপ্রেজেন্টেশন ডাইরেক্টরের সাথে দেখা করেছিলেন আমাদের সায়েন্টিস্টরা এবং টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেখানে সুনীল বাবু ছিলেন। সেখানে কিন্তু ডাইরেক্টর সাহেব তখন বলেছিলেন যে আমরা এটাকে
রিকভার করে দেবো, একটা আলাদা অর্ডার আমরা বার করে দেবো, যাতে এই ধরনের ডিসক্রিপেন্সি 3 লাখ এবং 10 লাখের ডিফারেন্সটা থাকবে না। সেইটা কিন্তু এখন বেরোয়নি। তার সাথে আর একটা জিনিস ওখানে ছিল, যে ধরুন কেউ হসপিটালাইজ হলেন, তার হয়তো সেই বাইরের কোনো অর্গানাইজেশনের মেডিকেল ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্স যদি তিনি ক্লেম করেন তাহলে কিন্তু তিনি এই আইসিআর থেকে টাকা পাবেন না। সেটাও আমরা আপত্তি করেছিলাম, এটা তো হতে পারে না। সে মেডিকেল ইন্স্যুরেন্স সে ক্লেম করতেই পারে, তার সাথে আইসিআর থেকে টাকা পাওয়ার কোনো রকম হওয়া উচিত না বলে আমরা মনে করি। তখন ডাইরেক্টর বলেছিলেন ঠিক আছে, ইট উইল বি সলভড বাই এ সেপারেট অর্ডার। কিন্তু আজকে জুলাই মাস অবধিও এখনো অর্ডার বেরোয়নি। আমি একটা চিঠি লিখে এনেছি, যে চিঠিটা আমি প্রেসিডেন্টকে দিয়ে সাইন করাবো, এবং সেই চিঠিটা আইদার বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে অথবা তাদের ইমেইল করে দেওয়া হবে। সেই চিঠির পরবর্তী সময়ে যদি কোনো উত্তর না আসে, দেন উই ক্যান এগেইন থিঙ্ক টু মিট হিম, যাতে এই জিনিসটা সলভ হয়। এইটা হচ্ছে একটা ব্যাপার। আরো অনেক ইস্যু আছে, যেটা হচ্ছে মেডিকেলের একটা বিরাট ইস্যু আছে। আমরা যেমন একটু বলতে পারি যে এখানে শুক্লা মুখোপাধ্যায় বলে একজন আছেন এখনো, তার হাজবেন্ডের একটা উনি এডিজি ছিলেন হর্টিকালচার, তার কিন্তু একটা উনি পেয়েছেন, উনি মনে পেয়ে গেছেন। আমি তখন রাজেশ সহায়কেও কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু উনি পেয়ে গেছেন, উনি পেয়ে গেছেন। এরকম পেনশন আদালত মাঝে মাঝে হয়ে থাকে, সেখানেও কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারি। এটা এবং কমিউনিটি সার্ভিস নিয়ে যেটা প্রথম কথা, আমাদের কিন্তু দুটো মিলিয়ে আমাদের 1,11,000 টাকা উঠেছিল। আমরা তারপরে একটা জিবি মিটিংয়ে একটা ডিসিশন নেওয়া হয়েছিল, ডক্টর এন রায়ও ছিলেন, বলছে আর এখন টাকা তোলা হবে না, কারণ এই টাকাটা খরচা হোক। সেখানে আমি দেখলাম যে, আমি ট্রেজারারকে জিজ্ঞেস করলাম যে সেখানে কিন্তু অনেক কম টাকা খরচা হয়েছে, মানে 33,500 টাকা খরচা হয়েছে, এখন অনেকগুলো টাকা বাকি আছে। সেখানে ভিতরে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ওই সুন্দরবনের ওখানে গিয়ে এরিয়াতে গিয়ে আমরা ডক্টর সান্যালের সাথে আমরা ওখানে ছিলাম। ওখানে কিন্তু একটা কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, প্রায় 20 জন ছেলে মেয়ে ওখানে আসেন। আমরা নিজে দুবার ওখানে ভিজিট করেছি, অনেকটা দূর লাগে, প্রায় 2.5 ঘন্টার মতো বাইরে যেতে হয়। কিন্তু সেখানে আমরা যেটা করে এসেছি, যে ওখানকার যে এনজিও আছে, আরো ধরুন মার্চ থেকে আরো 6 মাস অবধি আমরা সেই টিচারের টাকাটা দেব। সেখানে শ্যামল চক্রবর্তীও ছিল লাস্ট ভিজিটে, এবং তারপর আমরা বলছি আমরা আর দেব না। এবং পরবর্তী সময়ে যে টিচারের যে বেতন, খুবই কম বেতন, 2,000 না 2,500 মনে হয়, 2,000, হ্যাঁ, সেই বেতনটা যেন ওই এনজিও থেকেই ম্যানেজ করে দেওয়া হয়, যাতে ওরা স্বাবলম্বী হয়ে যায়। এরকম একটা জিনিস কিন্তু করা হয়েছে। এবং তারপরে আমাদের বিরাট সাকসেস এসেছিল, যেটা যদি আমাদের সুমিতবাবু প্রচন্ড পরিশ্রম করেছিলেন, সেটা পোদ্দার হসপিটাল এবং আমাদের যে আইটিআই রিজিওনাল সেন্টারে ডক্টর অর্ণব সেন, এরা সবাই মিলে প্রায় 100 জন লোক এসেছিলেন। 100 জন লোক ওখানে ছিলেন, আমাদের রিটায়ার্ড এমপ্লয়ি ছিল এবং ওখানকার এমপ্লয়ি ছিল। তাদের একটা হেলথ চেক আপ করানো হয়েছে, এবং আমরা আশা করছি আগামী দিনে আরো এই ধরনের প্রোগ্রাম করা যায় কিনা, আমাদের যতটা অর্থ রয়েছে সেটা দিয়ে সেই দিকে আমরা চেষ্টা করব। এবং কমিউনিটি সার্ভিসে আমরা রুরাল ডেভেলপমেন্টে আমরা ঢুকেছি, একটু মানে বোর্ড ডিস্ট্রিবিউশন আমরা না, ওটা হচ্ছে সোনারপুরের যে কেভিকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে মিলিয়ে আমরা 2-3 বার ভিজিট করে নিয়েছি। লাস্টে কিন্তু ডক্টর দেব ভিজিট করেছেন। কিছু অসুবিধা ডেফিনেটলি আছে,
কারণ কৃষকদের সাথে কাজ করার জন্য যখন আমরা নিজেরা কাজ করতাম তখনও দেখেছি, এখনও সেই সব অসুবিধাগুলো রয়েছে। সেটাও এখন পর্যন্ত শেষ হয়ে ওঠেনি। ভোট ডিস্ট্রিবিউশন এখনো বাকি রয়ে গেছে, সে এইটুকু পর্যন্ত হয়েছে। মানে এখন আমি বলবো যতটা অর্থ আমাদের রয়েছে সেই অর্থটাকে নিয়ে রুরাল ডেভেলপমেন্টের কিছু কাজ করা এবং যেটা হচ্ছে হেলথ ক্যাম্প করা, মানে যে সমস্ত হসপিটালের সাথে আমরা জড়িয়ে আছি বা চেনাশোনা আছে তাদের সাথে হেলথ ক্যাম্প করা, এরকমভাবে আমরা এগিয়ে যেতে পারি। আর পেনশনটা একটা বিরাট ব্যাপার। পেনশনের নতুন কমিটি হচ্ছে, আমরা আরো বেশি ডিটেলসে আলোচনা করব যাতে মানুষের অসুবিধাগুলো দূর হতে পারে। এইটুকু আমি বলে আজকে বলাটা শেষ করছি। নমস্কার। নায়েক যখন তার সেক্রেটারি রিপোর্ট করেছেন, অনেকটা ব্রিফ করেছেন। তা মেইনলি আমরা চারটে, এই কমিটির আন্ডারে আমরা চারটে জিনিস যেটা মেম্বার্সরা প্রচন্ডভাবে ইয়ে করে, ফ্রুটফুল এনার্জিতে জয়েন করে। আমি সিরিয়ালি না হলেও বলছি, একটা হচ্ছে ইলিশ উৎসব, যেটা আমরা গত বছর 17ই অগস্ট আমরা পরপর 2 বছর সিফ্রি ব্যারাকপুরের সাথে করেছিলাম এবং ডক্টর নায়েক বলেছেন প্রায় 33-34 জন বোধহয় জয়েন করেছে। এটা সুপার সাকসেস হয়েছিল। এবছরও নতুন কমিটি আপনারা ওয়েট করুন, আমরা ডেটটা ফাইনাল করব। অলরেডি ডক্টর নায়েক রিপোর্টেও দিয়ে দিয়েছেন যে এটা আমরা বকখালিতে করার কথা, বা ওখানে আমাদের কাকদ্বীপে আমাদেরই আরেকটা সিস্টার ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার এগ্রিকালচার, ডক্টর দেবাশিস দে, উনি অলরেডি আমাদের চেয়ারম্যান ডক্টর দে এর সাথে কথা বলেছেন। আমরা ওখানেই এবছর হবে, লাস্ট মিটিংয়ে হয়েছে, ডেটটা আমরা ফাইনাল হবে। ওর সাথে আমরা অনেকে মেম্বারদের সাজেশন ছিল ওয়াই নট আমরা এতদূর যখন যাচ্ছি, বকখালিও কাছে, তা ওখানে শ্যামলদি আছে, উইল ডিসাইড যে কজন মেম্বার কি হবে, সেটা অগাস্টেই হবে। তাই ইলিশ উৎসব এবারও যেন লাস্ট দুবারের মতো ভালোভাবে যেন হয়। এছাড়া আমাদের আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস থাকে, বিজয় সম্মেলনী আমরা সেলিব্রেট করি। ডক্টর নায়েক বলেছেন যেহেতু এটা একদম পুরো গরমের মধ্যে হয়, এটা 24 মে আমরা 2024-এ আমরা করেছিলাম। তাতেও কিছু নয় নেই করে প্রায় মোর দ্যান 25% হচ্ছে। এইটা আমরা আমাদের উইথ ফ্যামিলি অ্যারেঞ্জ করে এবং উই আর গ্রেটফুল। আমাদের ক্যালকাটার হেড আমাদের ডক্টর রহমান, উনি নিজে প্লাস ওখানকার অন্যান্য সায়েন্টিস্ট স্টাফ ওরাও গান বাজনা করেন। তো এই বছর একটু অ্যাটেন্ডেন্স কম ছিল। আর যেটা ডক্টর নায়েকও বলেছেন, আমাদের এই ভেন্যুটা যেহেতু 4 তলা উঠতে হয়, লিফট নেই, আমাদের সিনিয়র সিটিজেনের জন্য একটু অসুবিধা তো হয়। তা ওটা ওরা কন্টিনিউ করবে কিনা ওটা নেক্সট, কারণ এটাতে ব্যাপারে গরমের সময় প্লাস এইটার এক্সপেন্সেসটাকে ধরে নিয়ে এটা নতুন কমিটি যখন হবে এটা ডিসাইড করবে আমাদের ক্যালেন্ডারে এই বিজয় সম্মেলনটা থাকবে কিনা। এছাড়া আমরা যেটা করি নববর্ষ বরণ, যেটা আমরা যেটা বলি বিজয় সম্মেলনটা করি আমরা, বিজয় সম্মেলনটা হয়েছিল বোধহয় সেপ্টেম্বরে, আমরা জাস্ট নভেম্বরে হয়েছিল। সেটা আমরা করেছিলাম কোথায়, যাদবপুরে ইন্দুমতি সভাগৃহে। অত্যন্ত ভালো প্রোগ্রাম হয়েছিল এবং আমাদের স্বপনবাবু আছেন, স্বপনবাবু খুব ইয়ে করেন, এটাতে পার্টিসিপেট করেন। আর লোকেশনটাও হল একটা অডিটোরিয়াম, জায়গাটা অত্যন্ত ভালো, সবার পক্ষেই সুবিধা। এবছর আরো নতুন মেম্বার নতুন হয়েছে, মনে হয় বিজয় সম্মেলনটাতে খুব সাকসেসফুল প্রোগ্রাম। এবং সবচেয়ে ওয়েটেড প্রোগ্রাম যেটা আমাদের থাকে হচ্ছে যেটা আমাদের অ্যানুয়াল পিকনিক। সো নাইসলি আমরা করি এবং লাস্ট ইয়ার কাটসি এখানে করেছেন ডক্টর বিজয়কালী মহাপাত্র, পুরো নিজে দায়িত্ব নিয়ে। উনি আমাদের ওনার বন্ধু। ইট ওয়াজ আ সাইট আমরা 4 নম্বর ফেরি ফিশারম্যানস কোয়ার্টার সোসাইটি নওভাঙা বিধাননগর চিংড়িহাটার কাছে আমরা করেছিলাম। ওনার বন্ধু ছিল চেয়ারম্যান ওখানকার ভেরি। উনি অনেকগুলো জিনিসই একদম খুব নমিনাল রেটে, আমার মনে হয় উনি বোধহয় 3,500-4 হাজার টাকা মাত্র নিয়েছিলেন। আমাদের একদম ফ্যামিলি নিয়ে প্রত্যেকে করে আমরা নিজেদের ইয়েও সাইড করে। হ্যাঁ, ওখানে একটু অবশ্যই কিছু মেম্বার বলেছিল যেটা সুয়েজ ওয়াটারের স্মেলটার জন্য অনেকে হয়তো, কিন্তু সেটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল। কিন্তু সাইডটা সিলিং ছিল এবং সবচেয়ে ভালো ছিল ওখান থেকে সেক্টর 5 অব্দি নৌকোতে করে ঘুরে এসছে, হিউজ। যারা অনেক স্পাউসেস যারা গেছিল, লেডি মেম্বার, ওই সবাই, উনি ওই মিস্টার পালও গেছিলেন। তো ইট ওয়াজ এ হিউজ সাকসেস। ওটা আমরা পিকনিক হবে, উইল ডিসকাস। এই মোটামুটি 4টে জায়গায় আমাদের মেম্বাররা অ্যাপ্রিশিয়েট করে। তো অ্যাজ সোশ্যাল কালচারাল কমিটি সাব কমিটি চেয়ারম্যান, থ্যাংক ইউ এভরিওয়ান ফর শেয়ারিং দিস রিপোর্ট। এবার আমাদের মাচ অ্যাওয়েটেড যেটা সবচেয়ে মেইন, আমি যদি মনে করি টিক মার্কে সবচেয়ে মেইন শ্যামলদি, সবচেয়ে সেই জন্য শ্যামলদির পপুলারিটিও বেশি। চেয়ারম্যান অফ দ্য ট্যুর সাব কমিটি, শ্যামলদি তুমি এসে তোমার। আমাদের যখন এডিকেয়ার এই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল
তখন এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এডিকেয়ারে আমরা বছরে 3টে ট্যুর করবো, একটা ইন্টারন্যাশনাল আর 2টো ডোমেস্টিক। তো সেই মতো আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করেছি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বাংলাদেশ করেছি, নেপাল করেছি, তারপর ইন্দোনেশিয়া করেছি, ভিয়েতনাম, কাম্বোডিয়া এবছর করলাম। আর তারপরে অনেক মেম্বাররা রিকোয়েস্ট করেছেন যে তাদের সাধারণত কিছু পারিবারিক অসুবিধার জন্য তারা ওই 7 দিন, 10 দিন বা 13 দিন ওইরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে না। তারা বলেছিল যে যদি শর্ট ট্রিপ করা হয়, তো আমরা সেটাও এখন চালু করেছি। আমরা 2 রকম ট্রিপ করছি। একটা হচ্ছে ডে আউট, মানে সকালবেলায় গিয়ে আমরা ঘুরে রাত্রেবেলা ফিরে আসা, আর একটা হচ্ছে 1 নাইট স্টে, 2 days 1 night স্টে। তো সেরকমভাবে আমরা ইটাচুনা রাজবাড়ি করেছি 1 নাইট স্টেতে, আমরা বুরুল করেছি ডে আউট, আর আমরা রিসেন্টলি সোমবার দিন যাচ্ছি আমরা গাদিয়ারা, ওটা 1 নাইট স্টে হবে। এটা আমি চেষ্টা করছি যে প্রত্যেক মাসে আমাদের কলকাতা বা কলকাতার আশেপাশে শর্ট ডিস্টেন্সে যে ভালো মানে ঘুরবার জায়গা আছে সেগুলো একটা একটা করে করা। আর এবার বাকি প্রোগ্রামগুলোর ব্যাপারে আমি বলছি, যেটা কৃষ্ণেন্দুর দায়িত্বে আছে যে ইলিশ উৎসব। আমরা প্ল্যান করছি ইলিশ উৎসব আমরা কাকদ্বীপ অব্দি যাব, সেখানে ইলিশ উৎসব করে কাকদ্বীপ থেকে আমরা চলে যাব বকখালি। আমরা বকখালিতে 1 নাইট স্টে করবো, আর পরের দিন সকালবেলায় ওখানে আশেপাশে যা ঘুরবার জায়গা আছে দেখে আমরা ইভিনিংয়ে ব্যাক করবো। এবার অনেকে হয়তো মানে যদি কেউ মনে করেন যে বকখালি যাবেন না, তারা ডে আউট মানে ইলিশ উৎসব করে ব্যাক করে চলে আসতে পারেন কলকাতায়, অথবা কাকদ্বীপে বোধহয় কয়েকটা রুম আছে, তারা ওইখানে যদি অ্যাকোমোডেট হয় আর কি, নাম্বার অফ হেড সেই হিসেবে, তাহলে তারা ওখানে থেকে যেতে পারে। সেটা খুব শিগগিরই নোটিশ দেওয়া হবে। আর এছাড়া আমাদের যে ফিউচার প্রোগ্রামে আমরা ঠিক করেছি যে আমাদের এবছর ডোমেস্টিক ট্যুর, আমরা অনেকে রিকোয়েস্ট ছিল যে লেহ লাদাখ করার জন্য, সেটা যে সময়টা করার কথা সেই সময়ে কাশ্মীরের গণ্ডগোলটার জন্য এটা ড্রপ করা হয়েছে। তার বদলে আমরা প্ল্যান করছি, সেটা এখনো ডিসিশন আমরা কমিটিতে পেশ হয়নি, যে সেপ্টেম্বরের 1st উইকে আমরা কোরাপুটে যেতে পারি। খুব সুন্দর জায়গা উড়িষ্যার কোরাপুট, সেটা হয়তো 8-9 days ট্যুর হবে, কোরাপুট এবং তার আশেপাশে দেখে আসা। আমাদের আগের বেশ কিছু প্রোগ্রাম মানে পোস্ট করা হয়েছিল, কিন্তু মেম্বার্সরা সেরকমভাবে উৎসাহ দেখায়নি। যেমন একটা ছিল উড়িষ্যার ভিতরকনিকা, সেটা হয়নি, এবার আবার চেষ্টা করব। আমরা সুন্দরবন করেছিলাম, সেই সময় অনেকেই নানা রকম অসুবিধার জন্য তারা যেতে পারেনি, যদিও তাদের যাওয়ার খুব ইচ্ছে ছিল, এবং অনেকে মানে টাকাও দিয়েছিলেন যাওয়ার জন্য, কিন্তু বিশেষ কারণে যেতে পারেনি। চেষ্টা আছে ডিসেম্বরে আমরা সুন্দরবন একটা ট্রিপ করতে পারি, সেটা হবে 3 দিন মানে 3 রাত্রি 4 দিনের প্রোগ্রাম। সুন্দরবন, হ্যাঁ, 3 nights 4 days। তো সেটা সুন্দরবন এমন একটা জায়গা বারবার যাওয়া যায়, আমার তো 3 বার হয়ে গেছে, আমি আবার যাব। হ্যাঁ, আর নেক্সট ফেব্রুয়ারিতে, জানুয়ারি এন্ড অথবা ফেব্রুয়ারিতে আমরা যেটা ইন্টারন্যাশনাল ট্যুর করবো ঠিক করেছি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা মন্দির। তো এখন মানে সমস্ত সদস্যদের আমি একটা অনুরোধ করছি যে যখন আমরা পোস্ট করি সঙ্গে সঙ্গে আপনারা মানে রিপ্লাই করবেন। অনেকে অনেক সময় এরকম হয়, মানে অনেকদিন পর আমরা যখন প্রসেস করে করেছি তখন বলেন যে আমরা তো দেখিনি, আমার যাওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, সেটার একটা বড় কারণ যেটা আমি মনে করি যে আমাদের এডিকেয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমাদের ইনফরমেশনের থেকে গুড মর্নিং আর ভিডিও অনেক বেশি থেকে যায়, এই জন্য অনেকেই মানে সেই ইন্টারেস্টটা পায় না, হয়তো আমরা অনেক সময় দেখি না, তো সেই স্লিপ হয়ে যায়। কাজে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে অন্তত আমরা যে ইনফরমেশনগুলো পোস্ট করি সেগুলো যেন সবাই পড়তে পারি, সেই ব্যবস্থাটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। যেমন আপনারা যদি ভিডিও, তারপর গুড মর্নিং এগুলো যদি বন্ধ করে দেন, আমার মনে হয় ইনফরমেশনগুলো সবাই দেখতে পারে। এটা হচ্ছে আমার পার্সোনাল অনুরোধ। আর এরপরেও যদি আপনারা মনে করেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আপনারা মনে করেন যে না
আপনাদেরও কিছু চয়েস আছে, কোনো জায়গা আপনারা যেতে চান, যেমন আমাকে সচিব বলছিল ইউরোপ ট্যুর করে, কিন্তু ইউরোপ ট্যুরে একটা প্রবলেম হচ্ছে, ইউরোপ ট্যুরে প্রায় আমরা 10টা কান্ট্রি ঘুরতে প্রায় 5 লাখ টাকার মতো লাগে। সেটা হয়তো হাজব্যান্ড ওয়াইফ নিয়ে 10 লাখ টাকা অনেকেই এফোর্ড করতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করতে পারি 1-2 কান্ট্রি সিলেক্ট করে যাওয়া যেতে পারি। কেননা এটা একটা ব্যাপার হয়ে যায় যে ইন্টারন্যাশনাল ট্যুরগুলোতে একটা ফিনান্সিয়াল ম্যাটারও চলে আসে, মানে অনেকের পক্ষেই রিটায়ারমেন্টের পরে সম্ভব হয় না যে হাজব্যান্ড ওয়াইফ মানে 10 লাখ টাকা কি 8 লাখ টাকা ঘুরতে গিয়ে খরচা করা হয় না। তো সেইটা আমরা কনসিডার করে আমরা চেষ্টা করি যে কাছাকাছি যে কান্ট্রিগুলো আছে এশিয়ান, সেগুলো আগে আমরা করে নিই, তারপর যদি সবাই রাজি থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো ট্রাভেল এজেন্ট তারা কিন্তু মিনিমাম 15 হেডস না হলে তারা ট্যুর করাতে চায় না, তাদের পোশাক, সেটাও একটা মাথায় রাখতে হবে। আমরা এগুলো অনেক ফেস করেছি, 15 জন না হলে ওরা ট্যুর করতে চায় না। তারপরে হচ্ছে ট্যুর ম্যানেজার ওরা দিতে চায় না, হচ্ছে ম্যানেজারের খরচা আমরা ওঠাতে পারবো, সেটাও যদি মানে খেয়াল রেখে আপনারা যদি মানে ঘুরে বেড়ানোর জন্য উৎসাহিত হন তাহলে আমরা খুশি হব। আর আরেকটা জিনিস, যারা আজকে ফেলিসিটেশন করে তারা অনেকেই বললেন যে এক্সারসাইজ করি, ফুলের বাগান দেখি, এটা ঘোরাটাও কিন্তু সবচেয়ে বড় আনন্দ। মানসিক মানে ডাক্তাররাও বলেন 85% অসুখ হয় মানসিক অশান্তিতে। এবার আপনারা যদি বদ্ধ রিটায়ারমেন্টের পর বদ্ধ ঘরে একদম বসে থাকেন, আর ওই যা হয় সাংসারিক যা খোটাখুটি তো লেগেই থাকে, আর রিটায়ারমেন্টের পর বেশি কেন আপনারা অপরন্ত সময় পাচ্ছেন, তো তার থেকে আমার মনে হয় যদি আপনারা মানে স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে দিয়ে আসেন, আপনাদের মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। এই বলে আমি শেষ করছি। এক্সপেক্ট করছি এবার ইন্টারন্যাশনাল ট্যুর প্রতিবারই আলটিমেটলি 15। তাহলে কি ওটা আমাদের আরো বেশি পপুলার হবে, বাইরের লোকও পড়বে, শুধু আমরাই নয়, প্রিন্ট করে যদি তখন সেও উদ্যোগ করবে। আমাদের এখানে যথেষ্ট সবাই খুব কনফিডেন্ট, আপনাদের বিশ্বের অভিজ্ঞতা তো শেষ নেই, প্রচুর অভিজ্ঞতা, বিশেষ করে যারা আইসিআরে চাকরি করেছে তাদের তো সাংঘাতিক ওটা একটু দিই, দেখবেন নেশাটা খুব ভালো হবে, নিউজ খুব ভালো হয়, নিউজের কিছু বলার নেই। খবরটা প্রতি সাবকমিটি আগে একটু ডিস্টার্ব ছিল, এখন সব সাবকমিটি ঠিক সময় রিপোর্টটা দিয়ে দিচ্ছে, এইটা একটা বড় ঔষধ ছাপানো যাচ্ছে। আর একটা যে যারা যা পাবলিক করছেন এখনো সেই ইনফরমেশনটা দিতে হবে, তাহলে কি হবে আমাদের এই যেগুলো পড়বার লোকের কিছু হবে না, কোনো লোকের ভাবে বলে কি দেখবো তো নেই, ওখানে এই করেছে ওখানে এই করেছে ও দেখে করবো, সেইটা যেন না হয়। হয় আমি দেখি তো কি হয়েছে মানুষের কথাটা হয়, আমাদের প্রেজেন্টেশন দারুণ, নিউজ যেটা হয় সেটা আমাদের প্রেজেন্টেশন খুব ভালো এবং বাকিগুলো খুবই ভালো হয়। আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন সবাই, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ওয়েবসাইটটা এখন অনেক কিছু করবার আছে, সেটা চেষ্টা তো চলছে। ওয়েবসাইট সত্যি খুব একটা উন্নত করতে পারিনি আমরা, চেষ্টা চলছে, কিন্তু ওটা অনেক কিছু করবার আছে, খুলতে হবে। যতবার আপনি খুলবেন ততবার তো ইয়েটা বাড়বে, সংখ্যা ঠিক আছে। বিশেষ করে বলছি ফেসবুকের লাইকটা এতগুলো লোক আছে, যদি লাইক দিতে হতো 50টা তো লাইক করবে, যাতে অন্য কেউ যারা আমাদের বাইরের যারা তারা একটু দেখবে, পপুলারিটি বাড়বে। তারা ওই যারা স্ক্রল করে তারা এখন এত ওস্তাদ পাঠ করে দেখে কতগুলো লাইক আছে, দেখলেও থামে, আর না হলে থামেই না, বুঝে চলতে থাকে বাড়িতে। আর আমার কিছু বলার নেই, এটা ভালো হয়েছে এবং আমি মানে বিশেষ করে ডিজিটালে আরো উন্নতি হবে, আরো উন্নতি করা হবে, শুধু একটু আমাদের অন্তত এইরকম হলে সিম্পলিফাইড হয়ে যায়, ঠিক আছে। আমার মনে হয় যদি খুব অসুবিধা হয় না, বলছো নাও ঠিক আছে। এখন যেমন হয়েছে তখন আমরা এই সোসাইটির নতুন কমিটির ইলেকশনের জন্য আমরা প্রপোজাল করছি এবং প্রথমে আমি বলবো যে প্রেসিডেন্টের ইলেকশন হবে এবং এই ইলেকশনের জন্য কেউ একজন নামের প্রপোজ করবেন
এবং একজন বা দুজন সেটাকে সেকেন্ড করবে। তারপরে যদি আর কোনো মেম্বার না আসে, এর মধ্যে আর কোনো কম্পিটিশন না আসে, তো হি উইল বি ইলেক্টেড। আর যদি আর একটা ইলেকশন হবে, হ্যাঁ আমি এটাই ভাবছি। আমি বিমলচন্দ্রের নাম। আচ্ছা, আর সেকেন্ড কে বলছেন? নাম বলুন, নাম বলুন। ডক্টর সচিবুল্লাহ রায়চৌধুরী এন্ড ডক্টর ওখানে পিছনে প্রসেনজিৎ সান্যাল, ওরা দুজন ইয়ে করেছে। আচ্ছা, আর কোন নাম আছে? প্রপোজাল আছে ফর প্রেসিডেন্ট? না, কারণ নেই। আর কোন নাম, আর কোন প্রপোজাল আছে? আচ্ছা, যদি না থাকে কোন প্রপোজাল, যেহেতু একজনই নাম আছে, তো আমি অ্যানাউন্স করছি ডক্টর মৃন্ময় দত্ত উইল বি দি প্রেসিডেন্ট, নেক্সট প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। এবং কনস্টিটিউশনের অনুসারে ওনার যেরকম টার্ম থাকবে, যে ক বছরের টার্ম থাকবে সেটাই থাকবে। নেক্সট আমি প্রপোজ করছি ভাইস প্রেসিডেন্টের জন্য। আমি নাম সাজেস্ট করছি, প্রপোজালের নাম সাজেস্ট করছি। হ্যাঁ, নাম প্রপোজ করতে। এবার ছোটখাটো ঝড়ের ভিতর দিয়ে আমি প্রেসিডেন্ট হলাম। আমি কতটা সফল হব বা সফল হব না সেটা অনেকটাই নির্ভর করছে আমার নিজের উপরে। আর একটা নির্ভর করছে আমি যেহেতু 2019 সাল থেকে এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। আরেকটা একটা মিনিট প্লিজ, এটা আমার নিজের তরফ থেকে, এদিকে তরফ থেকে।